আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা মিশু, রাজশাহী মেডিকেল কলেজ এমবিবিএস চতুর্থ বর্ষ। তো আজকে আমরা রক্ত সঞ্চালন এই অধ্যায়টি পড়ব। অধ্যায়ের প্রথমে যদি আমরা আসি যে রক্ত কি, দেখো সারাদিন মানব দেহের প্রত্যেকটি কোষকে জীবিত রাখছে রক্তে। রক্ত হচ্ছে অক্সিজেন এবং পুষ্টির মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি অর্থাৎ গ্লুকোজ পৌঁছানোটা কিন্তু রক্তের মাধ্যমেই হচ্ছে। তাহলে রক্ত খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা সবাই তো জানি রক্ত হচ্ছে তরল পদার্থ, এটা সবাই এতদিনে জানি। তো যেহেতু রক্ত তরল পদার্থ, অর্থাৎ রক্ততে তার মানে পানি বেশি থাকবে যেহেতু তরল, এবং পানিটা হচ্ছে রস। আমরা জানি যে কোনো রস পানি হয়ে থাকে, তাহলে রক্তের পানিটাও হচ্ছে রক্ত রস। এখন আমরা রক্ত জানার আগে রক্ত আসলে কি সেটি যদি বলি, রক্ত হচ্ছে এক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা, যেটি ফ্লুইড এবং এটি একটি কানেকটিভ টিস্যু। তাহলে এটি কোথা থেকে আসবে? ব্রুনিয়াম মেসোডার্ম থেকে আসবে। এখন আমরা আসি রক্তের স্বাভাবিক পরিমাণ কত, অর্থাৎ মানবদেহে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, যেটি মানুষের দেহের ওজনের 8%। অর্থাৎ তোমার দেহের ওজন যদি হয়ে থাকে 50 বা 55 কেজি, তার 8% হচ্ছে তোমার শরীরে রক্ত থাকবে। চিন্তা করো, 5 থেকে 6 লিটারের একটা গ্যালন তোমার শরীর থেকে পুরো রক্ত দিয়ে ভরাট করা যাবে। এতটা হচ্ছে রক্ত আমাদের শরীরে থাকে। এই জন্যই বলা হয়ে থাকে যে মানবদেহের অধিকাংশ অংশই হচ্ছে পানি, অর্থাৎ রক্ত পানি। এখন আমরা আসি রক্তের পরিমাণ পড়লাম আমরা, এখন রক্তের পিএইচ এ আসবো। পিএইচ কি আমরা তো যা জানি, তার একটা অম্ল বা ক্ষারের এটা আমরা পরিমাণটা আমরা বুঝবো। পিএইচটা হচ্ছে সামান্য ক্ষারীয়, অর্থাৎ আমরা জানি 7 হচ্ছে নিউট্রাল, তার থেকে কিছুটা বেশি হবে সেটি সামান্য ক্ষারীয়। তো কিছুটা বেশি কত? আমরা যদি ধরি 7.3, অর্থাৎ 7.35 থেকে 4.5। এটি কিন্তু মনে রাখা খুব সোজা, দেখো 3 4 5 5 এভাবে আমরা মনে রাখবো, এবং পরীক্ষায় এটি কিন্তু আসে। তারপরে আসি রক্তের টেম্পারেচার। দেখো মানবদেহের বডির ভেতরে কিন্তু সঠিক তাপমাত্রাটা বজায় রাখতে হয় আমরা জানি, এবং সেই তাপমাত্রাই হচ্ছে যে আমাদের যে বডির হোমিওস্ট্যাটিক একটা অবস্থা, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থা, সেটি বজায় থাকার জন্য এই তাপমাত্রা, আয়নিক ব্যালেন্স, পানির সাম্যতা এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো তাপমাত্রাটা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের বডি তাপমাত্রা মতো। এখন আমরা আসি এর আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ যেহেতু একটি একটি তরল জাতীয় এবং এর মধ্যে কিছুটা কণিকা অর্থাৎ কঠিন পদার্থ থাকে, তাহলে এর নিশ্চয়ই একটা আপেক্ষিক গুরুত্ব থাকবে, এবং সেটি অবশ্যই পানির থেকে বেশি, তবে সামান্য বেশি। সেটি হচ্ছে 1.065, অর্থাৎ খুবই কম, 1.6 না, 1.065। এখন আমরা আসি রক্তে, আমরা একটি রক্তকে আমরা কি কি অংশ পেতে পারি। তো রক্তের দুটি অংশ আমরা পাই, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসের আরেকটি নাম হচ্ছে প্লাজমা, এটি আমরা জানি। এখন দেখো, যেহেতু এটি একটি তরল পদার্থ, অর্থাৎ এতে হচ্ছে পানির পরিমাণটাই বেশি থাকবে, তাহলে যে পানি আমরা বললাম রস পানি হয়ে থাকে, রক্তরসের পরিমাণই বেশি থাকবে, সেটি কত? 55%। এবং বাকি থাকে কত? 45%, সেটি হচ্ছে রক্ত কণিকা। এখন দেখো, তার মানে হচ্ছে রক্তকে যদি আমরা একটা সাগর, সমুদ্র, নদীর মতো এরকম কিছু কল্পনা করি, সেখানে হচ্ছে লাল পানি এবং তারটা কিছু কঠিন পদার্থ, রক্তকণিকা বা অন্যান্য কঠিন জৈব অজৈব পদার্থ থাকবে বিদ্যমান। এখন আমরা আসি রক্তরসকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে পানির অংশ এবং কঠিন পদার্থের অংশ। অর্থাৎ শুধুই পানি না, তাতে কিছু হচ্ছে কঠিন পদার্থ আছে। প্রথমে পানি। দেখো, এটি যেহেতু রক্তরস, পানির পরিমাণই বেশি হবে, আর পানির বেশি, অনেক বেশি নিশ্চয়, সেটি কত? 90। আমরা 90 হলে অনেক বেশি বলে থাকি, 90 থেকে 92%। আর কঠিন পদার্থ বাকি 8 থেকে 10%। এখন আবার কঠিন পদার্থের মধ্যে ভাগ করেছে জৈব এবং অজৈব। আমরা জানি প্রত্যেকটা জায়গায় আমরা কেমিস্ট্রিতে দেখেছি জৈব অজৈব আলাদা, অর্থাৎ কিছু জৈব পদার্থ থাকবে এবং কিছু অজৈব বা আয়নিক পদার্থ থাকবে। তো প্রথমে যদি আসি অজৈব পদার্থ কি, অজৈব পদার্থ হচ্ছে আমরা যেগুলো বলেছি আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো। এখন আসি জৈব পদার্থে। দেখো জৈব পদার্থটাই বেশি থাকছে, 7 থেকে 9%। এখন দেখো এই মোট 8 থেকে 10%-এর মধ্যে দুটি কিভাবে আমরা বুঝবো? দেখো প্রথমেই বললাম অজৈব তো খুবই কম, সোডিয়াম, পটাশিয়াম। আর যে জৈব সেটি কিভাবে মনে রাখবো? দেখো 7 থেকে 9। এখন এটা আমরা এভাবে মনে রাখবো, দেখো এখানে 7, এখানে 8, আবার এখানে 9, আবার এখানে 10, এভাবে মনে রাখতে পারি। এখন তারপর আসি আমরা জৈবর মধ্যে। জৈব তো হচ্ছে কিছু প্রোটিন থাকবে, কিছু নাইট্রোজেন, প্রোটিন বিহীন নাইট্রোজেন যুক্ত পদার্থ থাকবে, এবং অন্যান্য কিছু পদার্থ থাকবে। প্রথমে যদি আসি অন্যান্য কি কি থাকতে পারে, অন্যান্য হচ্ছে যেমন তোমাদের গ্লুকোজ থাকতে পারে, আমরা জানি হরমোন এবং এনজাইম রক্তের মাধ্যমে বাহিত হয়ে হচ্ছে যায়। এবং হচ্ছে যে আমাদের কিছু স্নেহ পদার্থ থাকবে, কোলেস্টেরল থাকবে, আমরা জানি রক্তে কোলেস্টেরল থাকে। আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য আমরা রেচন অধ্যায়ে পড়েছি, যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো।
এখন আসি আমরা প্রোটিন, খুবই গুরুত্বপূর্ণ। রক্ত রসের বা প্লাজমায় কি কি প্রোটিন রয়েছে? তো আমরা 4টি প্রোটিন জানি, যে ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, সিরাম গ্লোবিউলিন এবং সিরাম অ্যালবিউমিন। এই প্রোটিনগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা কিভাবে সেটি মনে রাখতে পারি দেখো, আমরা একটি কথা দিয়ে মনে রাখতে পারি। যেমন একটি মেয়ে, তার নাম যদি হয় ফারিয়া, ফারিয়া যখন গুলশানে আসবে আমরা এটি এভাবে মনে রাখতে পারি, ফারিয়া প্রথম গুলশানে এলো। ধরো ফারিয়া গুলশানে থাকে না, অন্য কোথাও থাকে, সেটা বনশ্রী হতে পারে, সেটা ধানমন্ডি হতে পারে, সে প্রথম গুলশান এলো, সেটি আমরা মনে রাখি কিভাবে? ফিব্রিনোজেন দিয়ে ফারিয়া, প্রথ্রম্বিন দিয়ে প্রথম, গ্লোবিউলিন দিয়ে গুলশান এবং অ্যালবুমিন দিয়ে এলো। এভাবে আমরা মনে রাখতে পারি, কারণ এটি এমসিকিউতে আসে, যে এভাবে আসতে পারে নিচের কোনটি রক্ত রসের প্রোটিন নয়। আমাদের মেডিকেলে কিন্তু এরকম কোশ্চেনই বেশি আসে, যে নেগেটিভ টাইপের, অর্থাৎ কোনটি নয়, কোনটি সঠিক নয়, এর ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি রক্তকণিকাতে, অর্থাৎ আমরা তরল অংশটা পড়ে ফেলেছি, এবং সেখানে বিদ্যমান কিছু এখন আমরা কণিকা সম্পর্কে জানবো। তো আমরা জানি রক্তকণিকা প্রধানত তিন ধরনের: লোহিত রক্তকণিকা, বা যেটাকে আমরা ইরাইথ্রোসাইট বলি, এবং হচ্ছে আরবিসি বা আরবিসি বলে, এবং শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা ডাব্লিউবিসি আমরা জানি, এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এখন আমরা জানি যে রক্তের বর্ণ হচ্ছে লাল রঙের। লাল রং কেন হয়ে থাকে আমরা সেটি এতদিনে নিশ্চয়ই জেনেছি, যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং হচ্ছে লাল। এখন আমরা আসি যে লোহিত রক্তকণিকাই হচ্ছে আমাদের হিমোগ্লোবিনটা থাকে, আমরা এর আগে দেখেছি, এবং তার এই জন্যই রক্তেরটা হচ্ছে লাল বর্ণের হয়ে থাকে। এখন কেন লাল বর্ণের হয়ে থাকে? অন্যান্য অংশ তো রয়েছে, কেন হিমোগ্লোবিন থাকছে তাই বলে লাল হবে? কারণ হচ্ছে রক্তের কণিকাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা। এমনটি বলা হয়েছে যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার পরিমাণের যদি আমরা একটি অনুপাত করে থাকি, তাহলে সেটি হবে 700:1। অর্থাৎ লোহিত রক্তকণিকা যদি 700টা থাকে, শ্বেত রক্তকণিকা থাকবে তার বিপরীতে মাত্র একটি। তারপর আমরা আসি, লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ নেই, অনুচক্রিকার নেই। এখন আমরা শ্বেত রক্তকণিকা আসি। শ্বেত রক্তকণিকাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অদানাদার এবং দানাদার। অর্থাৎ দেখো, কিছু হচ্ছে আমরা অদানাদার পাবো, কোনো দানা থাকবে না সাইটোপ্লাজমে, এবং কিছু দানাদার। সেটি কিভাবে আমরা মনে রাখতে পারি দেখো, অদানাদার হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, সাইট দুটো, সেটি হচ্ছে অদানাদার। এবং অদানাদারটা হচ্ছে শ্বেত রক্তকণিকার মধ্যে 25 ভাগ হচ্ছে অদানাদার এবং 75 ভাগ হচ্ছে দানাদার। দানাদারগুলোর নাম কি? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। সেটা আমরা কিভাবে মনে রাখতে? দেখো, ফিল, আমরা ফিল করতে পারি। নিশ্চয় কোনো কিছু দানা থাকলেই সেটা আমরা ধরে ফিল করতে পারি। কোনো একটা কিছু তুমি ধরলা, বাইরে থেকে একটা জিনিস আনলা বা একটা পলিথিন, তখন সেটি আমরা দানা থাকলেই ফিল করতে পারবো। এভাবে আমরা মনে রাখতে পারি। এখন আমরা আসি রক্ত রসের কাজ কি। দেখো, আমরা এর আগে পড়েছি যে শ্বসন অধ্যায়ে, যে রক্তরসের প্লাজমার মাধ্যমে হচ্ছে যে আমাদের অক্সিজেনটা, রক্তরসের প্লাজমার যে পানি, তার সাথে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যেটি পরিবহন হয়, সেই পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনও হয়, বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করেছিল, এবং এভাবে হচ্ছে পরিবাহিত হয়েছিল। এই হচ্ছে আমাদের রক্তের প্রাথমিক ধারণা, যে রক্তের পরিমাণ এবং রক্তে কি কি রয়েছে। এখন আমরা যদি রক্তকণিকাগুলোতে আসি, আমরা বলেছি যে রক্তরসের রক্তকণিকাগুলো হচ্ছে ভেসে থাকে, অর্থাৎ একটি নদী বা সাগরে যেরকম হচ্ছে বিভিন্ন জিনিসপাতি ভেসে থাকে, সেরকম হচ্ছে সেই রক্তরসের নদীতে হচ্ছে আমাদের রক্তকণিকাগুলো ভেসে থাকে। এখন আমরা আসি, রক্তকণিকা বলেছিলাম 3 ধরনের: লোহিত রক্তকণিকা, যেটা যার অপর নাম হচ্ছে ইরাইথ্রোসাইট অথবা আরবিসি, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি বা লিউকোসাইট, এবং থ্রম্বোসাইট বা প্লাটিলেট যেটাকে বলছি অনুচক্রিকা। এখন আসি প্রথমেই, লোহিত রক্তকণিকা হচ্ছে কিরকম দেখতে, অর্থাৎ এর একটা নিশ্চয় শেপ আছে, যেহেতু এটি একটি কঠিন পদার্থ বা হচ্ছে আমরা বলছি যে একটি কণিকা, তো এর শেপটা হচ্ছে একটি গোলাকার এবং মাঝখানে চাপা, অর্থাৎ দ্বি অবতল, ফিজিক্সের লেন্সের মতো দ্বি অবতল, এবং হচ্ছে যে গোল। অর্থাৎ একটি আলপেনলিবের চকলেট যেরকম যে একটা চাকতির মতো দুই পাশ থেকে চাপা, সেটি হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এবং এটি নিউক্লিয়াস বিহীন। যেহেতু এরকম দ্বি অবতল, নিউক্লিয়াস থাকার জায়গা নেই, তাই নিউক্লিয়াস বিহীন। এরপর আসি শ্বেত রক্তকণিকাতে। এটি হচ্ছে অনিয়তাকার, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো শেপ বলা হয়নি, এবং এটি নিউক্লিয়াস যুক্ত। এটি ইম্পর্টেন্ট যে এটি নিউক্লিয়াস বিহীন, এটি নিউক্লিয়াস যুক্ত। এরকম আসতে পারে নিচের কোনটি লোহিত বা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে সঠিক নয়, এরকম কিন্তু কোশ্চেন মেডিকেলে আসে, এরকম নেগেটিভ টাইপের কোশ্চেন, যে এটি কোনটি সত্য নয় বা কোনটি মিথ্যা, কোনটি এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনটি প্রযোজ্য, এরকম। আর হচ্ছে অনুচক্রিকার ক্ষেত্রে গোলাকার
এবং এটির সাইটোপ্লাজমে গ্র্যানিউলস বা দানা রয়েছে এবং এটি নিউক্লিয়াস বিহীন। এখন এখান থেকে তাহলে আমরা মাথায় রাখবো কোনটি নিউক্লিয়াস বিহীন, কারণ এভাবে দিয়ে আসতে পারে গোলাকার, দ্বি-অবতল এবং নিউক্লিয়াস যুক্ত, এরকম ভুল ইনফরমেশন থাকতে পারে অপশনে। আর তাহলে হচ্ছে আমরা বললাম লোহিত রক্তকণিকাতে হচ্ছে নিউক্লিয়াস নেই, লোহিত রক্তকণিকাতে হচ্ছে আমাদের আরএনও নেই, গোলগি অ্যাপারাটাসও নেই, মাইটোকন্ড্রিয়াও নেই। তারপর আসি আমরা লোহিত রক্তকণিকার সংখ্যা। লোহিত রক্তকণিকা হচ্ছে প্রায় 50 লাখের মতো থাকে গড়ে, যেটি পুরুষের দেহে 50 লাখ। এখন আমরা শিশুদের দেহে যদি জানি সেটি হচ্ছে 60 থেকে 70 লক্ষ বা লাখ, আর ভ্রূণের ক্ষেত্রে 80 থেকে 90 লক্ষ। এটি পরীক্ষায় আসে এবং এটি ইম্পর্টেন্ট যে এরকম। কেন এরকম দেখো, একটি ভ্রূণের কিন্তু এখনো লাংস ডেভেলপমেন্ট হয়নি ভালোভাবে, অর্থাৎ এর লাংস ঠিকমতো কাজ করছে না। আমরা পড়েছি যে সারফেক্টেন্ট প্রথম 23 সপ্তাহে সিক্রেট হয়, যেটা হচ্ছে সংকোচন প্রসারণের অ্যাবিলিটিটাকে বাড়িয়ে দিবে, পৃষ্ঠটানটাকে কমিয়ে দিয়ে। তার মানে হচ্ছে একটি ভ্রূণের লাংস নিশ্চয়ই এখনো তো ভালো ডেভেলপ হয়নি। একটি শিশুর ক্ষেত্রেও সেম, কিন্তু পুরুষের ক্ষেত্রে পর্যাপ্ত রয়েছে, সেটি 50 লক্ষ, যেটি গড়ে আমরা আরবিসির সংখ্যা বলে থাকি। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে 45 লক্ষ। এখন নারীদের ক্ষেত্রে 5 লক্ষ কম। এখন দেখো প্রেগন্যান্সির সময় হচ্ছে আবার এই আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ে, তখন কিন্তু বাড়ে, এবং যে কোনো ইনফেকশন হচ্ছে আরবিসির হিমোগ্লোবিনের কমে যায় পরিমাণ। এখন আমরা জানি আরবিসির বেশিরভাগ অংশই হচ্ছে হিমোগ্লোবিন, এবং সেই হিমোগ্লোবিন আমরা পড়েছি। এরপর আমরা আসি শ্বেত রক্তকণিকাতে। শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে ব্লাডে 5 থেকে 8,000, এটি ইম্পর্টেন্ট, 5 থেকে 8,000। এবং অনুচক্রিকা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা লাগবে। এখন আমরা আসি যে লোহিত রক্তকণিকাগুলো কোথা থেকে আসে বা শ্বেত রক্তকণিকাগুলো কোথা থেকে আসে। আমাদের প্রশ্ন হতেই পারে যে রক্ত এত কিছুকে সাপ্লাই দিচ্ছে, প্রত্যেকটা কোষে কোষে সে হচ্ছে অক্সিজেন দিয়ে দিচ্ছে, পুষ্টি দিয়ে দিচ্ছে, তাহলে সে কোথা থেকে আসে? সেই লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থলে যদি আমরা আসি, প্রথমে ভ্রূণ অবস্থায় আসে হচ্ছে যকৃৎ থেকে, এবং 20 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদেরটা আসে হচ্ছে অস্থি মজ্জা থেকে। আমরা জানি অস্থির মাঝখানে যে মজ্জা থাকে, প্লিহা বা স্প্লিন থেকে এবং থাইমাস গ্ল্যান্ড থেকে। 20 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ যারা 20 বছর বয়স বা তার নিচে তাদের, তোমাদেরও। আর 20 বছর বয়সের পর সেটি আসবে হচ্ছে অস্থি মজ্জা, বড় অস্থি থেকে, এবং বড় অস্থি লোহিত অস্থি মজ্জা থেকে। সেটি হচ্ছে 20 বছরের বড় যারা, বড় অস্থির যে আমরা জানি মাঝখানে মজ্জা থেকে, সেখান থেকে আসবে। আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে হচ্ছে অদানাদার যেগুলো লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো 3টে জায়গা থেকে আসবে। আমরা এভাবে মনে রাখতে পারি যথাপি, সেটা হচ্ছে যকৃৎ, থাইমাস গ্ল্যান্ড এবং প্লিহা। এরপর আসি অনুচক্রিকা। অনুচক্রিকা আসবে, আমরা এতক্ষণ বলেছি যে অনেকবারই অস্থিমজ্জা থেকে সবগুলো লোহিত রক্তকণিকা আসছে। তো অনুচক্রিকা আসবে অস্থিমজ্জার একটি মেগাক্যারিওসাইট নামক সেল থেকে, অর্থাৎ মেগাক্যারিওসাইট থেকে হচ্ছে অনুচক্রিকাটা আসছে। অস্থিমজ্জাতে কিন্তু অপরিণত হচ্ছে ব্লাড সেলগুলো রয়েছে, যেমন ইরাথ্রোসাইটের ক্ষেত্রে আমরা ইরাথ্রোব্লাস্ট পাবো, এবং শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে মাইলোব্লাস্ট, লিউকোব্লাস্ট, এগুলো আমরা পাবো, লিম্ফোব্লাস্ট। এরপর আসি আয়ু, অর্থাৎ লোহিত রক্তকণিকার নির্দিষ্ট আয়ু আছে। আমরা কিন্তু শুনেছি যে রক্ত 120 দিন পর পর নতুন করে তৈরি হয়, অর্থাৎ 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার গড় আয়ু, অর্থাৎ 4 মাস। এবং শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে একটি বইয়ে আছে শুধু 1 থেকে 15 দিন, এবং অনুচক্রিকার ক্ষেত্রে সেটা 5 থেকে 10 দিন। এরপর আসি আমরা এদের টাইপসে। লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকার কোনো টাইপস নেই। শ্বেত রক্তকণিকা 5 ধরনের আমরা পড়েছি, দানাদার, অদানাদার। তো প্রথমে যদি অদানাদারে আসি, অদানাদার হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, আর দানাদার হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। এখন এদেরকে কিভাবে আলাদা করা হয়েছে দেখো। এদেরকে যখন আমরা লিশমান রঞ্জকে দিব, তখন হচ্ছে এরা সাইটোপ্লাজমটা বিভিন্ন বর্ণ নিবে, অর্থাৎ সাইটোপ্লাজমের যে গ্র্যানিউলস বা দানা রয়েছে সেগুলো বর্ণ নিবে। নিউট্রোফিলটা নিউট্রাল থাকবে, কোনো বর্ণ দেখাবে না। কিন্তু ইউসিনোফিল হচ্ছে বর্ণ নিবে লাল বর্ণের, ইউসিন রঞ্জক। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? ইলা দিয়ে, ইউসিনোফিলের ই, লালের লা, অর্থাৎ লাল বর্ণ ধারণ করবে। আর বেজোফিল হচ্ছে আমরা মনে রাখতে পারি বেনি দিয়ে, নীল বর্ণ ধারণ করবে। বেজোফিলের বে এবং নীলের নীল মিলে একসাথে বেনি, এগুলো আমরা ছোটবেলা থেকেই জানি, এগুলো ধারণ করবে। এখন আমরা আসি, যদি আমরা অনুচক্রিকায় আসি, অনুচক্রিকার তেমন কোনো প্রকারভেদ নেই। এখন আমরা কাজে চলে আসি। প্রথমে যদি আমরা লোহিত রক্তকণিকা বলি, আমরা শ্বাসক্রিয়া ও শ্বসন অধ্যায়ে দেখেছি যে আমাদের রক্তকণিকার, লোহিত রক্তকণিকার যে প্লাজমা, যে হিমোগ্লোবিন, এরা কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করছিল, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড বহন করছিল। তো তাহলে প্রথমেই হচ্ছে
আমাদের লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। এছাড়া যেহেতু এটির সংখ্যাই সবচেয়ে বেশি, রক্তে হিমোগ্লোবিন আছে এতে, এবং তাহলে হচ্ছে যার সংখ্যা বেশি, যে পরিমাণ বেশি, সে তো হচ্ছে ঘনত্বটা নির্দেশ করবে। তাহলে এখানে ঘনত্ব নির্দেশ করবে এবং সান্দ্রতা, আমরা জানি যে বাধাটা আমরা পাবো সেটি সান্দ্রতা, তাহলে সান্দ্রতাও এর জন্য হচ্ছে। এবং একটি ইম্পর্টেন্ট হচ্ছে রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকার প্লাজমায় সেটি হচ্ছে অ্যান্টিজেন প্রোটিন থাকে, সেই প্রোটিনের উপস্থিতিতে যার এ থাকবে তার ব্লাড গ্রুপ এ, যার বি থাকবে তার বি, এভাবে হচ্ছে ব্লাড গ্রুপটা এখানে হয়ে থাকে। এখন এখানে আরেকটি কাজে আসে আমরা, ইরেথ্রোপয়েসিস। দেখো ইরেথ্রোপয়েসিস, আমরা প্রথমে যদি হেমোপয়েসিসে আসি, যে কোনো কিছু পয়েসিস মানেই হচ্ছে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া। ইরাইথ্রো যখন আমরা তার সামনে লাগিয়ে দিব সেটি হচ্ছে ইরাইথ্রোপয়েসিস, তখন সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। হেমোপয়েসিস রক্ত তৈরির প্রক্রিয়া, লিউকোপয়েসিস ডব্লিউবিসি তৈরির প্রক্রিয়া, থ্রোম্বোপয়েসিস থ্রোম্বোসাইট তৈরির প্রক্রিয়া। এখন আরেকটি টার্ম আসে, টার্ম জানা দরকার আমাদের, সেটি হচ্ছে অ্যানিমিয়া এবং পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিনটা কমে যাওয়া, আর পলিসাইথেমিয়া হচ্ছে বেড়ে যাওয়া। এই হচ্ছে আমাদের অ্যানিমিয়া এবং পলিসাইথেমিয়া। এখন শ্বেত রক্তকণিকার কাজে যদি আসি, শ্বেত রক্তকণিকার কাজ আমরা এইভাবে যদি মনে রাখি, এম হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আমরা এর আগে দেখেছি ফ্যাগোসাইটোসিসের ধাপগুলো। প্রথমে আমরা একটা করি, অ্যাটাচমেন্ট করি, তারপর হচ্ছে আমরা হচ্ছে ওদেরকে রিকগনাইজ করে অ্যাটাচমেন্ট করে তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস বা ভক্ষণ করি, নিউট্রালাইজ করি, তাকে ড্যামেজ করি। তার মানে হচ্ছে কোনো পার্টিকেল, কোনো ভাইরাস বা কোনো জীব যখন আমাদের দেহে প্রবেশ করবে, আমাদের এই লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে এটিকে ভক্ষণ করবে হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। এই জন্য এটিকে লিম্ফোসাইটকে বলা হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক, যেটি অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি করবে আমাদের। এখন তাহলে দেখো, তোমাদের আমাদের পুরো শরীরের সবচেয়ে আমাদের কাছের একজন বন্ধু বলা যেতে পারে আমাদের ডাব্লিউবিসি কে, যে আমাদেরকে রোগ প্রতিরোধ করছে আমাদের দেহে, এবং তোমার সব বন্ধু ছেড়ে গেলেও এ তোমাকে ছেড়ে যাবে না। এখন আসি আমরা আরেকটি কথা, লিম্ফোসাইট, ইউসিনোফিল এবং নিউট্রোফিল, এরা হচ্ছে হিস্টামিন ক্ষরণ করছে, যেটি আমাদের রোগ প্রতিরোধের জন্য দরকার। তারপর বেজোফিল, যেটা বিতে, সেটি হেপারিন ক্ষরণ করছে। আমরা জানি হেপারিন হচ্ছে আমাদের ব্লাডের ভেতরে ক্লট করতে দেয় না, রক্তবাহিকার ভেতরে। তো এগুলো হচ্ছে আমাদের জানা দরকার। আর হচ্ছে আমাদের এখন যদি আমরা আসি যে অনুচক্রিকাতে, অনুচক্রিকার কাজ হচ্ছে মেইন আমরা জানি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। অর্থাৎ কোনো জায়গায় তোমার যদি কোনো টিস্যু ক্ষত হয়ে থাকে, কোনো কেটে যেতে পারে, তখন রক্তটা বেরিয়ে আসবে, তখন সেটি জমাট বাঁধাবে হচ্ছে অনুচক্রিকা। এখন আমরা আরেকভাবে যদি জানি যে আমাদের অনুচক্রিকা কি কি কাজ করছে, সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি। আমরা নর্মালি সিপাহী কথাটি শুনেছি, এখন যদি সিপাহী মনে রাখি, 5 জন সিপাহী ধরো হচ্ছে যুদ্ধ করছে অনুচক্রিকার হয়ে। তারা কি প্রথমে 5 জন দিয়ে 5 দিয়ে হচ্ছে 5-হাইড্রোক্সি ট্রিপটামিন, যেটি হচ্ছে অনুচক্রিকায় থাকে, সঞ্চিত থাকে, এবং পরবর্তীতে সেটি কাজে লাগে। তাহলে এভাবে হচ্ছে আমরা অনুচক্রিকার কাজ মনে রাখতে পারি। সিতে হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিনটা কি করে? আমাদের রক্তবাহিকাগুলো হচ্ছে সংকুচিত করে অতিরিক্ত রক্ত যেটি হচ্ছে আমাদের লস হচ্ছে সেটিকে প্রিভেন্ট করে। আর ফাতে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আমরা এর আগে বলেছি ফ্যাগোসাইটোসিস কি। আর হিতে হচ্ছে হিমোস্ট্যাটিক অর্থাৎ এরা রক্ত জমাট বাঁধার সময় হেমোস্ট্যাটিক ব্লাডটাকে জমাট বেঁধে প্লাগ গঠন করে। এভাবে হচ্ছে আমাদের অনুচক্রিকা কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রক্তকণিকাগুলোর কাজ, গঠন এবং সংখ্যা, যেটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে। এদের সংখ্যা কোনটি সঠিক নয়, এদের কাজ কোনটি বললে ভুল হবে না ওদের কাজের ক্ষেত্রে বা ওদের গঠনের ক্ষেত্রে, এভাবে আসতে পারে। তো এখন আমরা আসি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধার প্রয়োজনটা কি? রক্ত জমাট বাঁধার এজন্যই প্রয়োজন, যেমন আমাদের কোনো জায়গায় যখন কোনো কেটে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো কারণেই হোক, তখন হচ্ছে আমাদের টিস্যুর একটা ক্ষতি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ ব্লাড লস হয়ে থাকে। ব্লাড লস হলে কি হবে? আমরা জানি ব্লাড আমাদের প্রচুর ইলেকট্রোলাইট, ফ্লুইড সব ব্যালেন্স ক্রিয়েট করে, তখন কিন্তু আমাদের শরীরে একটা ইমব্যালেন্স তৈরি হবে। প্রচুর রক্তক্ষরণের ফলে পেশেন্ট কিন্তু খারাপ দিকে চলে যেতে পারে, শকে চলে যেতে পারে। তো এখন আমরা আসি রক্ততঞ্চনটা কিভাবে হচ্ছে। রক্ততঞ্চনটা হচ্ছে আমরা আগেই বলেছি যে রক্তকণিকার যে অনুচক্রিকা বা প্লাটিলেট, সেটি হচ্ছে রক্তটাকে জমাট বাঁধায়। তো সেটি কিভাবে রক্ত জমাট বাঁধায়? যখন আমাদের কোনো স্থানে কেটে যায়, তখন সেটি একটি আমাদের বাইরের যে পরিবেশ সেটির সংস্পর্শে আসে, এবং যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুর ক্ষত এবং সেই অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন সেটি হচ্ছে
আমাদের থ্রোম্বোপ্লাস্টিন গঠন করে। থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে আমাদের একটি ক্লটিং ফ্যাক্টর, 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। সে থ্রোম্বোপ্লাস্টিন যখন আবার একটি গ্লাইকোপ্রোটিন প্রোথ্রম্বিনের উপস্থিতিতে তখন হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়ন এবং প্রোথ্রম্বিন এবং থ্রোম্বোপ্লাস্টিন একসাথে একটা থ্রম্বিন সৃষ্টি করে। সেই থ্রম্বিনটা কি করে, আমাদের যে আমরা পড়েছি যে আমাদের প্লাজমার যে প্রোটিন ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, সেই প্রোটিনের সাথে বিক্রিয়া করে ফিব্রিন ক্লট তৈরি করে। সেই ক্লটটা কেমন, অনেকটা হচ্ছে এরকম ক্লট তৈরি যখন করে তখন হচ্ছে আমাদের রক্তের কণিকাগুলো হচ্ছে চাপা পড়ে সেই জালের মতো গঠনে, তখন হচ্ছে আর রক্তগুলো বের হয়ে যায় না। সেই ফিব্রিন থ্রেড হচ্ছে অনেকটা এরকম দেখা যাবে, আমরা যদি ধরে দেখি এরকম দেখা যায়, তো সেটি হচ্ছে আমাদের ফিব্রিন ক্লট। এখন আমরা আসি রক্ততঞ্চনে। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়া তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রক্তের ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরগুলো তাহলে কোথা থেকে আসে? অবশ্যই রক্ত থেকে আসছে। সেই ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টি। তার মধ্যে 4টি হচ্ছে অত্যাবশ্যকীয়, যেগুলো না হলে রক্ত জমাট বাঁধবেই না, সেগুলো হচ্ছে 4টি। সেটি কোন 4টি? প্রথম 4টি কিভাবে মনে রাখতে পারি আমরা দেখো, এটা অনেকে আমরা মনে রাখি এভাবে যে ফুল পরে টুব করে। দেখো প্রথমে যদি ফুলটা হচ্ছে ফিব্রিনোজেন, পরেরটা হচ্ছে প্রোথ্রম্বিন, টুব করে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, আমরা ইংলিশে যদি লিখি থ্রোম্বোপ্লাস্টিন, আর ক্যালসিয়াম আয়নটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, আর ক্যালসিয়াম আয়নটা হচ্ছে করে। এভাবে আমরা মনে রাখতে পারি। এই 4টি মানে রক্ততঞ্চনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এটি যদি এখান থেকে কোশ্চেন আসে, এটি আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি যে রক্ততঞ্চনের জন্য কোনটি অত্যাবশ্যকীয়। এরপর আমরা আসি যে রক্ততঞ্চনের সময় কতক্ষণ লাগে। রক্ততঞ্চনের জন্য আমাদের সময় লাগে 4 থেকে 5 মিনিট, এর বেশি সময় লাগে না। এই হচ্ছে রক্ততঞ্চন। এখন আমরা আসি রক্তের মতোই একটা জিনিস যেটির নাম হচ্ছে লসিকা বা লিম্ফ, আমরা অনেকেই শুনে থাকি। তো এখন আমরা আসি যে লসিকা বা লিম্ফ কি। এটা একটা টিস্যু ফ্লুইড, অর্থাৎ টিস্যুরই কিছু তরল অংশ, যেটি হচ্ছে আমরা লসিকা বলছি। এবং এর পরিমাণ হচ্ছে আমরা দেখেছি রক্তের পরিমাণ যেমন 5 থেকে 6 লিটার, তেমনি আমাদের লসিকার পরিমাণ হচ্ছে 1 থেকে 2 লিটার। এখন কথা হচ্ছে তার লসিকাতে হচ্ছে কি কি থাকবে। লসিকা হচ্ছে কোনো আরবিসি থাকবে না, কোনো হচ্ছে যে আমাদের প্লাটলেট থাকবে না, এবং রক্তের যে প্রোটিনগুলো দেখেছি আমরা সেগুলোও থাকবে না। তাহলে লসিকায় থাকবে কি? লসিকার একমাত্র কোষ হচ্ছে লিম্ফোসাইট আমরা দেখেছি একটি ডাব্লিউবিসির একটি কণিকা, তো সেটি হচ্ছে থাকবে এখানে। এখন লিম্ফোসাইট এখানে থাকবে 500 থেকে 75,000 পরিমাণ থাকবে প্রতি কিউবিক মিলিলিটার লসিকাতে আমাদের হচ্ছে লিম্ফোসাইট থাকবে। তার মানে যেহেতু হচ্ছে লিম্ফোসাইট থাকছে, এখন আমরা আসি পানির পরিমাণ কেমন। এখানে পানি হচ্ছে 94%, আর বাকি 6% হচ্ছে কঠিন পদার্থ। এখন আমরা আপেক্ষিক গুরুত্ব যদি জানি, লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.016। তারপরে আসি আমরা হচ্ছে যে কলা রসের অর্থাৎ টিস্যুর 10%ই অপসৃত হয় লসিকার মাধ্যমে। কিভাবে হয় সেটি? টিস্যুর যে অংশটুকু হচ্ছে এখানে আসবে না, সেটি হচ্ছে যে আমাদের লসিকা রক্তের মাধ্যমে হচ্ছে এখানে পরিবাহিত হবে। এখন লসিকার মাধ্যমে। এখন আমরা আসি কিছু লসিকা একমুখী কপাটিকা থাকে, অর্থাৎ লসিকাতে আমাদের যে লসিকার কিন্তু নির্দিষ্ট কোনো হচ্ছে ড্রেনেজ সিস্টেম নেই। লসিকা হচ্ছে আমাদের একমুখী কপাটিকার মাধ্যমে হার্টে এসে ভেইনের মাধ্যমে হার্টে এসে উন্মুক্ত হয়, এবং সেখান থেকে হচ্ছে আমাদের লসিকাটা পরিশ্রুত হয়ে ফিরে যায়। এখন আমরা আসি লসিকা হচ্ছে যে কোথায় থাকতে পারে। লসিকা গ্রন্থি হচ্ছে আমাদের ঘাড়ে, বগলে এবং কুচকিতে বেশি থাকতে পারে। অর্থাৎ ঘাড়ে এখানে আমরা জানি এখান থেকে সাবলিঙ্গুয়াল, সাবমেন্টাল এভাবে একটা সার্ভাইকাল লিম্ফ নোড থাকে, সেটি হচ্ছে লসিকা। তারপর আমাদের হচ্ছে আমাদের অ্যাক্সিলারি লিম্ফ নোড, যেটি আমাদের বগলে থাকে, কুচকিতে ইনগুইনাল বলে এটাকে, ইনগুইনাল লিম্ফ নোড থাকে, এবং আমাদের অ্যাবডোমেনে অ্যাবডোমিনাল লিম্ফ নোড থাকে। এরপর আমরা আসি কিছু লসিকা গ্রন্থির উদাহরণ, যেমন হচ্ছে আমাদের প্লিহা, টনসিল, অ্যাডেনয়েড। আমরা অনেকেই জানি আমাদের এখানে টনসিল থাকে, এটি হচ্ছে লিম্ফ নোড। তারপর আমরা আসি কিছু টার্মে, যেমন কাইল এবং ল্যাকটিয়াল। কাইল কি? কাইল হচ্ছে লসিকাতে যখন হচ্ছে অতিরিক্ত ফ্যাট টিস্যু জমা হয় তখন সেটা দুধের মতো সাদা হয়ে যাবে, তখন সেটাকে কাইল বলছে। আর হচ্ছে ল্যাকটিয়াল বা লসিকার নালী। আমরা জানি রক্তর যেরকম নালী রয়েছে, ধমনী, শিরা, রক্তবাহিকার কৈশিক জালিকা, সেরকম হচ্ছে আমাদের লসিকার ক্ষেত্রে সেটির নাম হচ্ছে ল্যাকটিয়াল বা লসিকার নালী।
এখন যদি আমরা এর কাজে আসি, প্রথমে যে কাজটি বলবো সেটি হচ্ছে লসিকা আমরা দেখেছি যে লিম্ফোসাইট রয়েছে, তার মানে এর প্রথম কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা। এটি অ্যান্টিবডি উৎপন্ন করে, সেটি আমরা কিভাবে মনে রাখতে পারি? বি লিম্ফোসাইট। আমরা জানি লিম্ফোসাইটের মধ্যে বিটি লিম্ফোসাইট রয়েছে, সে বি লিম্ফোসাইট থেকে আসবো অ্যান্টিবডি। আমরা জানি অ্যান্টিবডি হচ্ছে ওয়াই শেপের হয়ে থাকে, তো ব্যয় দিয়ে যদি আমরা মনে রাখি বি লিম্ফোসাইট থেকে ওয়াই বা অ্যান্টিবডি আসছে। এছাড়া কি আসে আমাদের বিভিন্ন টিস্যুর যে প্রোটিনগুলো, সেগুলো কিন্তু আমাদের লসিকা বহন করে নিয়ে আসে। আমাদের কোষের যেখানে হচ্ছে আমাদের রক্তকণিকাগুলো যেতে রক্তবাহিকাগুলো বা কৈশিক নালিকা যেতে পারে না, সেখানে হচ্ছে লসিকা গিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের টিস্যুর যে রস বা স্নেহ টিস্যু এগুলো নিয়ে আসে। এবং কোষে আমরা বলেছি অক্সিজেন এবং পুষ্টি বহন করে, এবং অন্ত্র থেকে হচ্ছে আমাদের স্নেহ টিস্যুকে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের লসিকার কাজ বা লসিকা গ্রন্থির কাজ। এখন আমরা যদি হৃৎপিণ্ডে আসি, হৃৎপিণ্ড হচ্ছে একটি অর্গান যেটি হচ্ছে পুরো শরীরে হচ্ছে রক্তটা পাম্প করে করে প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি দিচ্ছে রক্তের মাধ্যমে, এবং হৃৎপিণ্ড থেকেই তার মানে হচ্ছে বিভিন্ন রক্তবাহিকা বা রক্তনালীগুলো বের হচ্ছে এবং রক্তনালীগুলো হৃৎপিণ্ডে প্রবেশ করছে। অর্থাৎ পুরো শরীরের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডে আসছে এবং সেটি ফুসফুসের মাধ্যমে পরিশ্রুত হয়ে হৃৎপিণ্ড থেকেই আবার পুরো শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনির মাধ্যমে যাচ্ছে। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে একটি পাম্প মেশিন। এখন হৃৎপিণ্ডের যদি আমরা বাইরে থেকে দেখি, দুটি অংশ পাবো আমরা হৃৎপিণ্ডের। যখন আমরা হৃৎপিণ্ডের গঠনে যাব, উপরের যে গোড়া বা মূল অংশটি সেটি হচ্ছে বেস, এই অংশটুকু বেস, এবং হৃৎপিণ্ডের সরু অংশটুকু নিচে সেটি হচ্ছে অ্যাপেক্স। এবং একটি হৃৎপিণ্ড হচ্ছে প্রায় মানুষের প্রত্যেক মানুষের এক মুঠ বলা যায়, ক্লেন্সড ফুট। অর্থাৎ তুমি যদি এক হাতটা মুঠিবদ্ধ করো, তাহলে তোমার এক মুঠ হচ্ছে তোমার হৃৎপিণ্ড। এখন যদি আমরা হৃৎপিণ্ডের আবরণে আসি, হৃৎপিণ্ড যেহেতু একটি অর্গান, হৃৎপিণ্ডের অবশ্যই একটি আবরণ থাকবে। বাইরের সেই আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, যেটি দুই স্তরী। সেটি হচ্ছে পেরিকার্ডিয়ামের মধ্যে প্যারাইটাল স্তর এবং ভেতরের স্তরটি ভিসেরাল স্তর, এবং মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা আমাদের হার্টকে হচ্ছে যে ঘর্ষণ থেকে প্রিভেন্ট করবে। আর যে অ্যাপেক্স বলেছিলাম, সে অ্যাপেক্সের কিন্তু একটি আমরা শুনেছি অ্যাপেক্স বিট, আমরা একটি কথা শুনেছি অ্যাপেক্স বিট। সেটি হচ্ছে আমরা বাইরে থেকে হাত দিলেই পাই, সেটি হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস, অর্থাৎ পরশুকার মাঝে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা হচ্ছে হৃৎপিণ্ডটা হৃৎপিণ্ডের অ্যাপেক্স বিটটা পেয়ে থাকি। তারপর আমরা আসি হৃৎপিণ্ডের যে আমরা পড়েছি, হৃৎপেশি হচ্ছে একটি স্পেশালাইজড টিস্যু, যেটি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। সে পেশি হচ্ছে এখানে তিনটি স্তর থাকবে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরের আবরণ এবং মায়োকার্ডিয়ামটা হচ্ছে মেইন মাসেল অংশ, যেটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণ করবে। সংকোচন প্রসারণ না করলে তো রক্ত বের হবে না, রক্ত প্রবেশ করবে না হৃৎপিণ্ডে। এবং এন্ডোকার্ডিয়াম হচ্ছে একেবারে ভেতরের স্তর। এখন আমরা আসি হৃৎপিণ্ডের, আমরা জানি যে চারটি প্রকোষ্ঠ, মানবদেহে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে, দুটি অলিন্দ এবং দুটি নিলয়। এটি হচ্ছে ডান অলিন্দ, এটি বাম অলিন্দ, এটি ডান নিলয়, এটি বাম নিলয়। কারণ আমরা যখন এভাবে দাঁড়াই, অ্যানাটমিক্যাল পজিশনে সোজা হয়ে দাঁড়াই, তখন কিন্তু আমাদের বইয়ের সাথে এভাবেই আমাদের ফিগারগুলো দেওয়া আছে বইয়ে মানবদেহের। এখন আমরা আসি যে অলিন্দ নিলয়ের মধ্যে নিলয়ের প্রাচীর হচ্ছে বেশি পুরু। কেন? কারণ দেখো অ্যাট্রিয়ামের চেয়ে নিলয়ে ব্লাডের প্রেশারটা বেশি পড়ছে, এবং তার মধ্যে আবার বাম নিলয়ে বেশি পড়ছে তার চেয়ে বেশি ডান নিলয়ের চেয়ে। কারণ বাম নিলয় হচ্ছে এখান থেকে রক্তটাকে পাম্প করে অ্যাওর্টার মাধ্যমে পুরো দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়ে দিচ্ছে, আর ডান নিলয় হচ্ছে রক্তটাকে শুধুমাত্র পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এজন্য হচ্ছে বাম নিলয়ের প্রাচীরটা হচ্ছে প্রায় তিন গুণ পুরু বলা হয়েছে। তারপর আমরা আসি হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। হৃৎপিণ্ড হচ্ছে চারটি কপাটিকা রয়েছে, যেটি হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা, সেটিকে বলা হয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকাগুলো কেন দরকার? এগুলো হচ্ছে অনেকটা দরজার মতো। সেই কপাটিকাগুলো হচ্ছে রক্তের প্রবাহটাকে মেনটেন করার জন্য। অর্থাৎ ধরো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসবে, ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি ভেইন ধমনীতে যাবে, এভাবে যে নিয়ন্ত্রণ করার জন্যই সেই কপাটিকাগুলো, যাতে রক্তের প্রেশার যখন আবার কমে যাবে একটি পাশে, তখন যেন ভেন্ট্রিকলের প্রেশার যদি কমে যায় ধমনীর চেয়ে, যেন রক্তটা হচ্ছে না চলে যায় বিপরীত পথে, সেজন্যই হচ্ছে আমাদের এই কপাটিকাগুলো থাকে। এখন ডান অলিন্দের কপাটিকা হচ্ছে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে কপাটিকা হচ্ছে ট্রাইকাসপিড। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা যদি রাইট লিখি, তাহলে দেখো
ট্রাইকাসপিডও আর রয়েছে, রাইটেও আর রয়েছে, সেটি হচ্ছে আমরা মনে রাখতে পারি। আর যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকা সেটি হচ্ছে বাইকাসপিড কপাটিকা, সেটি হচ্ছে বাম পাশে থাকছে, এভাবে মনে রাখতে পারি, বাম পাশে বাইকাসপিড। তারপর আর দুটি কপাটিকা রয়েছে সেমিলুনার কপাটিকা, সেটি কোথায় থাকে? একটি হচ্ছে দেখো ডান নিলয় থেকে রক্ত যখন পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে, সেটি এখানে যে কপাটিকাটি সেমিলুনার। সেমি মানে হচ্ছে অর্ধেক, লুনার মানে হচ্ছে চাঁদ, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির একটি কপাটিকা থাকবে, সেটি হচ্ছে সেমিলুনার কপাটিকা, সেটি এখানে একটি থাকবে। এবং আরেকটি থাকবে দেখো বাম নিলয় থেকে যখন রক্ত অ্যাওর্টা দিয়ে যাবে তার মাঝে অ্যাওর্টিক যে কপাটিকা এবং পালমোনারি যে কপাটিকা, এই দুটি হচ্ছে বা সেমিলুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এখন আমরা যদি আসি যে শিরাধমনী বলছি এতক্ষণ, আমাদের রক্ত হচ্ছে শিরা এবং ধমনির মাধ্যমে রক্তটা হচ্ছে পরিবাহিত হচ্ছে। তো শিরা এবং ধমনী হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে এবং শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। ধমনির প্রাচীরটা হচ্ছে দেখো প্রাচীরটা পুরু থাকবে, তার মানে লুমেনটা ছোট থাকবে, শিরার প্রাচীরটা পাতলা থাকবে এবং লুমেনটা বড় থাকবে। এখন দেখো ধমনির আমরা যে এখানে পালস দেখে থাকি, আমরা রেডিয়াল আর্টারির পালস, সেটি কিন্তু ধমনী। আর শিরা হচ্ছে আমাদের সুপারফিশিয়ালি যেগুলো থাকে বাইরে থেকে দেখা যায়, আমরা যেখানে ব্লাডটা উইথড্র করি সেগুলো হচ্ছে শিরা। তো এক্সেপ্ট হচ্ছে পালমোনারি ধমনী, যেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এবং পালমোনারি শিরা যেটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, সেটি আমরা পালমোনারি সংবহনে আসবো। তারপর এখন আসি যে রক্তের মধ্যে আর কি কি তাহলে নালিকা বড় রয়েছে। দেখো প্রথমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পুরো দেহ থেকে ইনফিরিয়র ভেনা কাভা, একটি নিম্ন মহাশিরা, তার মাধ্যমে, এবং উপর থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যেটি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এবং করোনারি সাইনাস, ব্রেন থেকে করোনারি সাইনাস এর মাধ্যমে এসে আমাদের ডান অলিন্দে বা রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। তারপর রক্ত আমরা যখন দেখবো যে কিভাবে তাহলে পুরো দেহে যাচ্ছে, তখন আবার দেখবো যে অ্যাওর্টা থেকে ধমনী সৃষ্টি হয়ে অ্যাওর্টিক আর্চ হয়ে, এই অ্যাওর্টাটা দেখো একটা বাঁক নিয়েছে, অর্থাৎ লেফট ব্রঙ্কাসের ওখানে অ্যাওর্টাটি একটু আর্চ নিয়ে ডরসাল অ্যাওর্টা হয়ে তারপর সেটি নিচের দিকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে আমাদের হচ্ছে উদরে চলে আসবে। এখন যে অ্যাওর্টিক আর্চের মধ্যে এখানে একটি এমসিকিউ আসে যে অ্যাওর্টিক আর্চের কয়টি অংশ? 3টি অংশ, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপর হচ্ছে বাম ক্যারোটিড ধমনী, বাম সাবক্লাভিয়ান ধমনী। এভাবে হচ্ছে যে আমাদের ধমনীর মাধ্যমে রক্তটা হচ্ছে আমাদের দেহে আসছে। এর মধ্যে দেখো ক্যারোটিড ধমনী বুঝাই যাচ্ছে হচ্ছে ব্রেইনে যাবে, উপরের দিকে যাবে, তারপর হচ্ছে সাবক্লাভিয়ান আমাদের কাঁধে যাবে, ব্রাকিওসেফালিকটা আমাদের হচ্ছে হাতে আসবে, ব্রাকিয়াল প্লেক্সাস গঠন করবে, সেফালিক ভেইন হবে, এভাবে আমাদের হাতে যাবে। তারপর দেখো এটি পায়ে চলে আসবে ইলিয়াক ধমনী হিসেবে, এবং এদিকে দেখো গ্যাস্ট্রিক ধমনী হিসেবে, মেজেন্টারিক ধমনী হিসেবে অন্ত্রে যাবে, এবং রেনাল ধমনী হিসেবে বৃক্কে যাবে, আমরা দেখেছি। তারপর সেটি আবার দেখো পোর্টাল ভেইন গঠন করে লিভারে যাবে, এবং লিভার থেকে হচ্ছে হেপাটিক ভেইন হবে, হেপাটিক ভেইন হয়ে সেটি ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের আবার রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এই হচ্ছে আমাদের বড় বড় ধমনী এবং শিরা, অর্থাৎ ধমনীতন্ত্র এবং হচ্ছে যে শিরাতন্ত্র এবং হৃৎপিণ্ড। মানবদেহে রক্ত সংবহন তন্ত্রকে 4টি পর্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, পোর্টাল সংবহন এবং হচ্ছে করোনারি সংবহন। প্রথমে যদি আমরা আসি যে হৃৎপিণ্ড এবং হচ্ছে তার আশপাশের রক্তবাহিকাগুলো বিভিন্ন সংবহন তন্ত্রের মাধ্যমে পুরো মানবদেহ হচ্ছে রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে, এবং সেই রক্ত আবার নিয়ে এসে সেটি হৃৎপিণ্ডে আসছে পাম্প করার মাধ্যমে, আবার চলে যাচ্ছে। তো প্রথমে আসি সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনটা হচ্ছে আমাদের বাম নিলয় থেকে শুরু হয়ে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় থেকে অ্যাওর্টা অর্থাৎ মহাধমনী হয়ে উপরের দিকে হচ্ছে আমাদের মাথায় হচ্ছে ক্যারোটিড ধমনী মাধ্যমে গিয়ে, এবং নিচের দিকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক, মেজেন্টারিক এবং রেনালের মাধ্যমে যথাক্রমে পাকস্থলী, কোষ্ঠিকান্ত, বৃক্কে যায়, এবং পায়ে হচ্ছে ইলিয়াক ধমনীর মাধ্যমে গিয়ে সেটি আবার এসে আমাদের ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে হচ্ছে যে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। এটি হচ্ছে সিস্টেমিক সংবহন। এরপর যদি আসি আমরা পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন বলতে বোঝাই যাচ্ছে এটি ফুসফুসীয় বা পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলা হয় এটাকে। এটি কোথা থেকে শুরু হয়? এটি হচ্ছে আমাদের ডান নিলয় থেকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত
ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। আমরা কিন্তু জানি ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ধমনী এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে ফুসফুসে নিয়ে যাবে, দুটি ফুসফুসে। এবং ফুসফুসে আমরা দেখেছি যে অ্যালভিওলার প্রাচীরের যে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, সেখানে হচ্ছে বিভিন্ন কৈশিক জালিকা যায়, সেই কৈশিক জালিকাগুলো গিয়েই হচ্ছে আমাদের গ্যাসীয় যে বিনিময়টা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময়ের মাধ্যমে সেটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে সেটি আমাদের হচ্ছে যে বাম অলিন্ডে চলে আসবে, সেটি হচ্ছে পালমোনারি সংবহন। তারপর যদি আমরা আসি যে পোর্টাল সংবহন, পোর্টাল বলতে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে অন্ত্রের অঙ্গের যে ইয়াটা তৈরি হবে সেটি হচ্ছে আমাদের যকৃতে গিয়ে পোর্টাল শিরে গিয়ে পরিণত হবে। প্রথমে হচ্ছে দেখো পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, এগুলো অর্থাৎ অন্ত্র, তারপর হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা, পাকস্থলী, এগুলো হচ্ছে একসাথে একটি পোর্টাল শিরা গঠন করবে। অর্থাৎ সেই পোর্টাল শিরাটা গঠন করে সেটি অর্থাৎ কৈশিক জালিকা হয়ে পোর্টাল শিরায় উন্মুক্ত হয়ে আবার সে পোর্টাল শিরা একটা লিভারের কৈশিক জালিকা মিলে তারপর হচ্ছে হেপাটিক ভেইন হয়ে সেটি ইনফিরিয়র ভেনা কাভায় চলে যাবে এবং একইভাবে সেটি রাইট অ্যাট্রিয়ামে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে প্রবেশ করবে বা পরিণত হবে। লাস্ট হচ্ছে যে করোনারি সংবহন। করোনারি অর্থাৎ আমাদের মাথার সাথে সম্পর্কিত, হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। তো হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে প্রাচীর থেকে যে অক্সিজেন সমৃদ্ধ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সেটি সিস্টেমিক সংবহন থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিস্টেমিক সংবহন থেকে পায় এবং সেটি হচ্ছে আবার হৃৎপিণ্ডের প্রাচীরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহির করে সেটি হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে আবার আমাদের ইনফিরিয়র ভেনা কাভাতে দিয়ে দিবে। এভাবে হচ্ছে আমাদের করোনারি সংবহনটা সম্পূর্ণ হচ্ছে। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণ, এই দুটিকে একসাথে বলা হচ্ছে হার্টবিট বা হৃদস্পন্দন। অর্থাৎ আমরা জানি সারাক্ষণই আমাদের হার্ট হচ্ছে বিট করতে থাকে, সেটি প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার সে আমাদের হার্ট রেট। সেই হার্ট রেট যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া, এবং হার্ট রেট যখন কমে যাবে সেটাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। এখন আমরা আসি কার্ডিয়াক সাইকেল, বা যেটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রতি একবার সংকোচন এবং প্রসারণে হচ্ছে যে সময়টি লাগে সেটি হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ একবার অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল একসাথে মিলে 0.8 সেকেন্ড, আবার ভেন্ট্রিকলের সিস্টল ভেন্ট্রিকলের ডায়াস্টল এটা মিলে হচ্ছে 0.8 সেকেন্ড। এখন কার্ডিয়াক চক্রের তাহলে সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড, এটি আমরা মাথায় রাখবো। তারপর এখন যদি আমরা আসি যে কার্ডিয়াক চক্রেরকে 4টি ধাপে আলোচনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল বা অ্যাট্রিয়ামের প্রসারণ বা শিথিল অবস্থা, প্রসারণ মতো। তো অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হবে, দেখো দুটি অ্যাট্রিয়াম তখন অ্যাট্রিয়ামগুলো শিথিল হবে বা রিল্যাক্স হবে সংকোচন থেকে, এবং এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ থাকবে। তখন কি হবে? রক্ত ডান অলিন্দের ক্ষেত্রে তখন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং যে করোনারি সাইনাস এগুলো থেকে তখন হচ্ছে রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসবে। এবং বাম অলিন্দের ক্ষেত্রে কি হবে? যখন এটি শিথিল হবে বা প্রসারণ হবে সেটি হচ্ছে তখন হচ্ছে ফুসফুস থেকে পালমোনারি শিরা হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের বাম অলিন্দে আসবে, সেটি হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অর্থাৎ তখন দুটি কপাটিকে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড দুটি কপাটিকেই বন্ধ থাকবে এবং এর সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। এরপর হবে অ্যাট্রিয়ামের সিস্টল। অর্থাৎ অ্যাট্রিয়াম হচ্ছে যে প্রসারণ বা রিল্যাক্স অবস্থা থেকে এখন সংকুচিত হবে বা সিস্টল হবে। কারণ সে অ্যাট্রিয়াম তার ব্লাডটাকে হচ্ছে এখন আর রাখবে না, এখন সে সেটা ভেন্ট্রিকলে দিয়ে যাবে। তার প্রেশার বেড়ে গেছে, এখন সেটি ভেন্ট্রিকলের প্রেশারের চেয়ে বেশি, এখন সেটি ভেন্ট্রিকলে দিবে। তো প্রথমে যদি আসি ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে, তখন হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে অ্যাট্রিয়াম তখন এই কপাটিকাটি খুলে যাবে, সেটি হচ্ছে আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, সেই কপাটিকাগুলো খুলে তখন ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে অ্যাট্রিয়াল সিস্টলের সময়, এবং তার বাম অলিন্দের ক্ষেত্রে সেটি হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে, সেটি বাইকাসপিড কপাটিকা তখন খুলে যাবে। তারপর সেই সময়টি হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, সেটি তার মানে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে সে রক্ত তখন আমাদের ভেন্ট্রিকলে প্রবেশ করবে,
ডান পাশের ক্ষেত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং বাম পাশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এর সময়কাল 0.1 সেকেন্ড এবং অ্যাট্রিয়ামের সিস্টল এবং ডায়াস্টল মিলে 0.8 সেকেন্ড। একবার হচ্ছে আমাদের সংকোচন এবং প্রসারণ হলো। এবার আসি আমরা ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকল এখন হচ্ছে যে রক্ত দ্বারা পরিপূর্ণ। এখন ভেন্ট্রিকলের হচ্ছে রক্তটা বের করা লাগবে। সেটি কিভাবে হবে দেখো। প্রথমে হচ্ছে আমরা যদি রাইট ভেন্ট্রিকলে আসি, রাইট ভেন্ট্রিকলের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটি তখন আমাদের হচ্ছে যে এই দিকে আর যাবে না অ্যাট্রিয়ামের দিকে, তখন আমাদের ট্রাইকাসপিড কপাটিকাটি বন্ধ হবে। এখানে বাম নিলয়ের ক্ষেত্রে বাইকাসপিড কপাটিকাটি বন্ধ হবে এবং সেমিলুনার কপাটিকাটি খুলে যাবে। সেমিলুনার কপাটিকাটি যখন খুলে যাবে তখনই আমাদের একটি শব্দের সৃষ্টি হবে, লাভ। এই শব্দটি সৃষ্টি হবে, যেটা আমরা বলছি যে প্রথম শব্দ হৃৎপিণ্ডের। তারপর আসি যে তাহলে যখন ডান নিলয়ে সেমিলুনার কপাটিকাটি এখানে খুলে যাবে, তখন ডান নিলয় থেকে রক্ত তাহলে কোথায় যাবে? পালমোনারি ধমনীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গিয়ে সেটি ফুসফুসে চলে যাবে। আর বাম নিলয়ের ক্ষেত্রে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটি তখন অ্যাওর্টার মাধ্যমে গিয়ে আমাদের হচ্ছে যে পুরো দেহে চলে যাবে। তারপর আমরা আসি যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে কি হয়? হচ্ছে যে ভেন্ট্রিকলটা এখন তাহলে সংকুচিত হয়েছিল, এবার প্রসারিত হবে। সে প্রসারিত হওয়া কিভাবে হবে? তখন আমাদের যে সেমিলুনার কপাটিকাগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, না হলে রক্ত অ্যাওর্টা এবং পালমোনারি ধমনী থেকে আবার বিপরীত দিকে চলে আসবে, কারণ তখন সেখানে প্রেসার বেড়ে গেছে। রক্ত সেখানে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় রক্ত অ্যাওর্টাতে এবং ধমনীতে চলে গেছে, এই জন্য হচ্ছে আমাদের সেমিলুনার কপাটিকাগুলো সজোরে বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়াটাকেই শব্দ হবে, সেটিকে বলা হচ্ছে ডাব। এই লাভ এবং ডাব তাহলে দুটি শব্দের সৃষ্টি হচ্ছে। এভাবে হচ্ছে তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টল মিলেও 0.8 সেকেন্ড। এভাবে হচ্ছে আমাদের তখন কার্ডিয়াক চক্রটি সম্পন্ন হবে এবং সেই প্রক্রিয়াটাই সম্পূর্ণ সময় হচ্ছে 0.8 সেকেন্ড। আমরা দেখেছি যে হৃৎপিণ্ড প্রতিনিয়ত হার্টবিট দিচ্ছে। সেই হার্টবিট আমরা কার্ডিয়াক সাইকেলে দেখেছি। এখন হচ্ছে যে হার্টবিটটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ বাইরের কোনো হচ্ছে আমরা কোনো স্টিমুলেশন দিচ্ছি না, কোনো উদ্দীপনা দিচ্ছি না, তাহলে কিভাবে হৃৎপিণ্ড তার কাজটি করছে? সেটি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ কি? বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হচ্ছে আমাদের যে হার্টের যে হার্টবিট বা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তো সেটি কিভাবে হচ্ছে? সেটি হচ্ছে একগুচ্ছ জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যুর মাধ্যমে হচ্ছে। তারা কি? আমরা দেখেছি হৃৎপেশি আমাদের হার্টের প্রাচীরে রয়েছে। সে হৃৎপেশিগুলো হচ্ছে রূপান্তরিত হয়ে এক ধরনের টিস্যু গঠন করে। আমরা জানি অনেকগুলো কোষ যখন একই রকম গঠনের মিলে একটি কাজ করে তখন সেটাকে আমরা টিস্যু বলছি। অর্থাৎ এখানে হৃৎপেশিগুলো একই রকম গুচ্ছ তৈরি করে একটি মাত্র কাজ করছে, সেটি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তো সেই টিস্যুগুলোকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু। সেই টিস্যুগুলো কি সেগুলো আমরা জানবো। প্রথম হচ্ছে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, তারপর এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এবং পার্কিনজি ফাইবার। এখন প্রথমে যদি আসি এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এখন তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে সাইনো অ্যাট্রিয়াল নোডগুলো কোথায় থাকে? সাইনো অ্যাট্রিয়াল নোডগুলো থাকে দেখো আমাদের যে রাইট অ্যাট্রিয়াম, এটি সুপেরিয়র ভেনা কাভা যে ছিদ্র এবং যে রাইট অ্যাট্রিয়াম তার মাঝখানে অর্থাৎ তার মধ্যস্থলে হচ্ছে আমাদের সাইনো অ্যাট্রিয়াল নোডটি অবস্থিত। তাহলে এই নোড থেকে তাহলে কি হচ্ছে? এই নোড থেকেই প্রথম অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হচ্ছে। অ্যাকশন পটেনশিয়াল কি? যেটার মাধ্যমে হচ্ছে উদ্দীপনাটা বা ইলেকট্রিক যে সিগন্যালটা সেটি হচ্ছে আমাদের পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে যাবে এবং তখন হৃৎপিণ্ডের সংকোচন, প্রসারণ ইত্যাদি কাজগুলো সংগঠন হবে। তাহলে সেই সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে তাহলে হৃৎপিণ্ডের উদ্দীপনা আমাদের রাইট অ্যাট্রিয়ামে যায়, তারপর লেফট অ্যাট্রিয়ামে যায়। এভাবে হচ্ছে আমাদের দুটি অ্যাট্রিয়ামে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোডের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের যে ক্রিয়া সেটি হচ্ছে। তাহলে এটিকে কি বলা হচ্ছে? পেসমেকার। পেসমেকার কেন? কারণ সে পেসটা তৈরি করছে, পেস বা গতি সেটি হচ্ছে সে তৈরি করছে। অর্থাৎ এখান থেকেই হচ্ছে হৃদয় স্পন্দনের যে শুরুটা, সে গতিটা হচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে পেসমেকার। এটি তাহলে আমাদের শরীরের পেসমেকার। এছাড়া আমরা যান্ত্রিক পেসমেকার পড়বো যখন আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি তখন। তারপর সে এসএ নোড থেকে এবং অ্যাট্রিয়ামগুলো থেকে ইম্পালসটা আসবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কি? নাম দেখে বোঝা যাচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকবে, অর্থাৎ এদিকে অ্যাট্রিয়াম এদিকে ভেন্ট্রিকল, এর মাঝখানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড
অবস্থিত থাকবে। সে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড তাহলে হচ্ছে তারপর হৃৎপিণ্ডের যে ক্রিয়াটা সেটি নিশ্চয়ই আমাদের ভেন্ট্রিকলের দিকে দিয়ে দিবে। হ্যাঁ, সেটি কিভাবে দিচ্ছে, তাহলে তারপর অ্যাকশন পটেনশিয়ালটা দেখো এভি বান্ডেল, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম একটি বান্ডেল রয়েছে, বান্ডেল অফ হিজ। এটি দেখো দুটি ভেন্ট্রিকলের মাঝখানে অর্থাৎ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেই সেপ্টামে অবস্থিত হয়ে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল তার সাথে মিলিত হয়ে দেখো পার্কিনজি ফাইবার গঠন করবে, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রত্যেকটি প্রাচীরে নিয়ে যাবে, একেবারে হৃৎপিণ্ডের প্রাচীরে সব জায়গায় হচ্ছে আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটাকে নিয়ে যাবে এবং তখন পুরো হৃদযন্ত্রটি কাজ করবে। এখন আসি এদের হার কত, অর্থাৎ আমরা তো বলছি যে এরা হৃদস্পন্দন করছে, তাহলে প্রতি মিনিটে কি পরিমাণ ওরা হৃদস্পন্দন দেয়। সাইনাট্রিয়াল নোডের ক্ষেত্রে সেটি 72 বার এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের ক্ষেত্রে সেটি 40 থেকে 60 বার বা গড়ে 50 বার প্রতি মিনিটে, এবং পার্কিনজি ফাইবারের ক্ষেত্রে সেটি 30 থেকে 35 বা হচ্ছে যে 36 বিট পার মিনিট। এখন আমরা আসি যে হৃৎপিণ্ডের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করে। ব্যারোরিসেপ্টর কি আমরা জানি, ব্যারো কথাটা আমরা নর্মালি চাপের ক্ষেত্রে ব্যবহার করি। তো সেটি হচ্ছে হৃদযন্ত্রের যখন বা হৃৎপিণ্ডের যখন রক্তচাপের কোনো পরিবর্তন দেখতে পাবে তখন সে ব্যারোরিসেপ্টর গুলো কাজ করবে। রিসেপ্টর আমরা জানি কি, যেটি হচ্ছে কোনো সংবেদী কিছু, যেটা হচ্ছে আমাদের দেহের কোনো কিছুর পরিবর্তনটাকে সেটি গ্রহণ করে তারপর সেটার ফিডব্যাক দিবে। তো প্রথমে যদি আসি, ব্যারোরিসেপ্টর কয় ধরনের? 2 ধরনের, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর একটা নাম হচ্ছে কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর, কার্ডিও পালমোনারি। এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের উদাহরণ কি, এখানে দেখো অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং অন্তঃস্থ ক্যারোটিড ধমনী, এই দুটি হচ্ছে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। অর্থাৎ দেখো দুটি কিন্তু ধমনী, এজন্যই নাম বলা হচ্ছে যে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। অ্যাওর্টা আমরা জানি মহাধমনী এবং ক্যারোটিড ধমনী, এই দুটি হচ্ছে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। তো এই দুটি কিভাবে আমাদের সংবেদনটাকে নিয়ে যাচ্ছে, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চের মাধ্যমে নিয়ে, আর্চ থেকে ভ্যাগাস নার্ভ, আমরা জানি ভ্যাগাস স্নায়ু হচ্ছে পুরা অনেক জায়গায় বিস্তৃত, পাকস্থলীতে, হৃৎপিণ্ডে, এটা হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, এবং অন্তঃস্থ ক্যারোটিড ধমনী থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে, এই দুটি থেকেই তখন যাবে হচ্ছে ইম্পালসগুলো মেডুলাতে। এবং আমরা জানি যে মেডুলাতে হচ্ছে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বা রেসপিরেটরি সেন্টার অবস্থিত। তো সেখান থেকে হচ্ছে মেডুলা থেকে হচ্ছে আমাদের তখন হৃৎপিণ্ডের মাসেলগুলোতে, শিরাতে, ধমনীতে এরা নিয়ে যাবে ইম্পালসগুলো। তখন ইম্পালস নিয়ে গেলে কি হবে, রক্তচাপ যেহেতু কমে গেছে, রক্তচাপ হচ্ছে কমে গেছে এবং এরা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, অর্থাৎ এরা রক্তচাপটাকে আবার স্বাভাবিক অবস্থায় আনবে। তখন আমাদের হৃৎপিণ্ডের হচ্ছে যে সংকোচন হবে এবং হচ্ছে আমাদের রক্তবাহিকাগুলো সংকোচন হবে, তখন হচ্ছে আমাদের আবার রক্তের চাপটা স্বাভাবিক হয়ে আসবে। এখন যে কোনো কারণে রক্তচাপ ফল হতে পারে, ধরো মানসিক কোনো প্রেশার বা যে কোনো কিছু, তখন আবার এভাবে রক্তচাপটা স্বাভাবিক আসবে। এবার আসি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের উদাহরণ কি, দেখো সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তের রক্তবাহিকা, আর হচ্ছে ডান অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। এগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি, দেখো সিস্টেমিক শিরা স পালমোনারি বাহিকার প মিলে একসাথে আমরা যদি সাপ মনে রাখি তাহলে হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের উদাহরণ আমরা পেয়ে গেলাম। এরা কি করে, এরা হচ্ছে রক্তের আয়তনটা হচ্ছে আয়তন যদি বেড়ে যায় তখন বা চাপ যদি বেড়ে যায় তখন সেটি ক্যাচ করতে পারে এবং সেই রিসেপ্টরগুলোর মাধ্যমে আবার হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আমাদের হচ্ছে যে রক্তচাপটাকে স্বাভাবিক করে। এই হচ্ছে ব্যারোরিসেপ্টর এবং হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ডের যদি এখন আমরা কিছু সমস্যায় আসি, প্রথমে কিছু আমাদের টার্ম জানা লাগবে, যেমন প্লুরিসি। প্লুরিসি কি, আমরা জানি প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ ছিল, তো প্লুরিসি হচ্ছে ভাইরাসের সংক্রমণে যদি প্লুরার আবরণে প্রদাহ হয়ে থাকে তখন সেটিকে বলা হচ্ছে প্লুরিসি। আর নিউমোনিয়া কি, নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ, যখন ব্যাকটেরিয়াল সংক্রমণ হবে ফুসফুসে তখন সেটাকে বলা হচ্ছে নিউমোনিয়া। এখন আসি অ্যাওর্টিক ডিসেকশন। আমরা দেখেছি অ্যাওর্টা বা মহাধমনী, তাহলে ডিসেকশন বুঝাই যাচ্ছে ছিঁড়ে গেছে, তাহলে অ্যাওর্টিক ডিসেকশন হচ্ছে মহাধমনীর প্রাচীর ছিঁড়ে যাওয়াটাকেই বলা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। তখনও কিন্তু বুকে ব্যথা হবে। কোস্টোকন্ড্রাইটিস, কোস্টো মানে আমরা জানি কোস্টা বা রিবস বুঝায়, এবং কন্ড্রাইটিসও পরশুকা এবং হচ্ছে যে সংযোগস্থলটাকে বোঝাচ্ছে স্টার্নামের ওখানে, তাহলে সেখানে প্রদাহ হলে হচ্ছে আমাদের বুকে ব্যথা হবে, বুকে চাপ অনুভূত হবে। এরপর কিছু টার্ম আসি আমরা, যে অ্যানজাইনা,
হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলার। প্রথমে যদি আসি অ্যানজাইনা বা হৃদশুল বলা হচ্ছে এটাকে। এটা কি? অর্থাৎ আমাদের যখন হৃৎপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে যে পাওয়া যাবে না হৃৎপিণ্ডে, তখন সেটি হচ্ছে যে ভালো মতো পাম্প করতে পারবে না, কাজ করতে পারবে না, তখন বুকে ব্যথা হবে এবং বুক থেকে শুরু করে কাঁধ হাত এভাবে হচ্ছে ব্যথা হবে। আমাদের চোয়ালে ব্যথা হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে, বুকে চাপ অনুভূত হবে, এমনকি পাকস্থলীতেও ব্যথা হতে পারে। সেটি হচ্ছে আমাদের অ্যানজাইনা বলা হচ্ছে। এবং অ্যানজাইনার ব্যথাটা হচ্ছে আমাদের কোনো কাজের সময় বেড়ে যাবে। ধরো তুমি কোনো সিঁড়ি বেয়ে উঠলা বা হচ্ছে কোনো ভারী কাজ করলে তখন সে ব্যথাটা বেড়ে যাবে এবং সে ব্যথাটা থাকবে 5 থেকে 30 মিনিট। এখন আসি আমরা, তাহলে এর প্রতিকার কি? অবশ্যই আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, স্থূলতাটাকে প্রিভেন্ট করতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে, যে কোনো হার্টের ডিজিজ থাকলে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে। তারপর আসি হার্ট অ্যাটাক বা বলা হচ্ছে যেটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল মানে হচ্ছে হার্টের বোঝাচ্ছে মায়ো মাসেল, আমাদের যে মায়োকার্ডিয়াম সেটাকে বোঝানো হচ্ছে, এবং ইনফার্কশন বলতে বোঝায় যে কোষের মরে যাওয়া। সেটি কিভাবে? অর্থাৎ হার্ট অ্যাটাক, অক্সিজেনের অভাবে যখন হৃদপেশি মরে যাবে সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক বা হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেটির কারণ কিন্তু মূলত 5টি বলা হচ্ছে: ধূমপান, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যেটা কি বেশি, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ যেটাকে বলা হচ্ছে হাইপারটেনশন, এবং রক্তে চর্বি অর্থাৎ কোলেস্টেরল, ফ্যাট ইত্যাদি জাতীয় খাবার যদি আমরা বেশি খাই তখন রক্তে চর্বি জমে, এবং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ তোমার পরিবারে যদি কারো থাকে, মায়ের থাকে বা বাবার থাকে, এরকম হচ্ছে যদি পরিবারের থাকে তখন সেটা রিস্ক কিন্তু বেড়ে যায়। এরপর আসি হার্ট ফেইলারের কারণ। হার্ট ফেইলারের কিন্তু অনেকগুলো কারণ। হার্ট ফেইলার কি আগে সেটা আসি। হার্ট ফেইলার হচ্ছে হৃৎপিণ্ড, আমরা এতক্ষণ বলছিলাম যে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না, হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। এখন হৃৎপিণ্ডের নিজের সমস্যার কারণেই হচ্ছে হৃৎপিণ্ড পুরো শরীরের যে অক্সিজেনের চাহিদা বা যোগান সেটি দিতে পারছে না। সেটি হচ্ছে তাহলে হার্ট ফেইলার, অর্থাৎ হার্ট ফেল করেছে, হার্ট আর পারছে না আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিতে। তো তার কারণ বিভিন্ন রকম হতে পারে। তার লক্ষণও কিন্তু একই, বুকে অস্বস্তি হবে এবং বুকে ব্যথা হবে প্রচন্ড, যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হয়ে থাকে, যে অনেকটা ইম্পেন্ডিং ফিয়ার অফ ডেথ, অর্থাৎ পেশেন্ট মনে করে সে মারা যাচ্ছে, এরকম বুকে ব্যথা তার হতে পারে। চোয়াল থেকে শুরু করে ব্যথা হতে পারে, তার বুকে ব্যথা, বুক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের ব্যাঘাত হবে, খুব বুক আড়ষ্ট ভাব অনুভব করছে। সেগুলো হচ্ছে হার্ট ফেইলার। এবং এর কারণ হচ্ছে স্থূলতা। আমরা বলি যে ওবেসিটি হচ্ছে অনেকগুলো রোগের কারণ, এবং হাইপারটেনশন, ধূমপান, মদ্যপান, হৃৎপিণ্ডের কপাটিকার রোগ, অর্থাৎ আমরা দেখেছি যে কপাটিকাগুলো বাইকাসপিড, ট্রাইকাসপিড, সে কপাটিকার যে কাস্পগুলো সেগুলোতে প্রবলেম হতে পারে। ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের যে রোগ হয়ে থাকে, এবং কার্ডিওমায়োপ্যাথি এ ধরনের। আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির কিছু সমস্যার কারণেও হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ফেল করতে পারে। হার্ট ফেইলারের যদি এখন আমরা লক্ষণগুলোতে আসি, আমাদের হার্টের ডান পাশে ফেইলার হতে পারে, বাম পাশের ফেইলারও হতে পারে, অর্থাৎ যে কোনো পাশের সমস্যা হতে পারে। ধরো ডান কপাটিকার সমস্যা বা বাম কপাটিকার সমস্যা, তারপর হচ্ছে আমাদের ডান পাশের মাসেলের সমস্যা, ডান ভেন্ট্রিকল বা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সমস্যা, বা বামের হতে পারে। তো সে অনুযায়ী আমরা কিন্তু লক্ষণগুলো দেখতে পারলে ক্লিনিক্যালি হচ্ছে আমরা অনেকটা পেশেন্টের কিছুটা ডাক্তারের মতো বলতে পারি যে কোন পাশে সমস্যা। তো প্রথমে যদি আমরা আসি যে বাম পাশে সমস্যা হলে কি হবে। দেখো, বাম পাশে আমরা দেখেছিলাম যে ফুসফুস থেকে হচ্ছে অক্সিজেনটা আসছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তখন আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, অর্থাৎ খুব শ্বাসকষ্ট হবে, খুব দ্রুত আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিব, তখন সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাবে, যেটা আমরা রেসপিরেটরি রেট বলি, নর্মাল 14 থেকে 18 বার পার মিনিট সেটি বেড়ে যাবে। এবং শ্বাসকষ্ট হবে পেশেন্টের। কফ থাকতে পারে, অর্থাৎ আমাদের কাশির সাথে কফ থাকতে পারে, বা শুকনো কফ, বা হচ্ছে যে কফ মিশ্রিত থাকতে পারে। এবং ক্লান্তি, অবসাদ, পেশি দুর্বলতা এগুলো হবে, কারণ যেহেতু শ্বসন ভালো মতো হচ্ছে না, আমাদের শরীরে শক্তি উৎপন্ন হতে পারছে না অন্তঃশ্বসনের মাধ্যমে, এবং দেহের ওজন কমে যাবে। অর্থাৎ দেখো, সবগুলোই হচ্ছে কেমন যেন কমে যাওয়া, অবসাদ, দুর্বলতা, ভার, কফ, শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে, এরকম সেগুলো থাকলে সেটা হচ্ছে বাম পাশের সমস্যা। আর ডান পাশের যখন সমস্যা হবে তখন আমাদের পা ফোলা বা ইডিমা হবে। তো পা ফোলা বা ইডিমা হবে, পায়ের হচ্ছে ত্বকটা শুষ্ক হয়ে যাবে, পায়ে এক্সিমা হবে, অর্থাৎ পাটা হচ্ছে লাল 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 দাগ হবে এক্সিমাতে যেমন হয়ে থাকে, এবং ফুসফুস এবং যকৃত তরল জমবে। অর্থাৎ আমরা যে ডিপেন্ডিং সাইটগুলো বলি, যে ফুসফুসের যেমন প্লুরাতে আমাদের যে সেরাস ফ্লুইড থেকে সেখানে পানি জমতে পারে, যকৃতে পানি জমতে পারে, এবং দেহে পায়ে পানি জমতে পারে, যেটা ইডিমা, আমরা পায়ে চাপ দিলে বোঝা যায় যে পানি জমে আছে।
এরপর যদি আসি যে হৃদরোগ নির্ণয়ের জন্য আমরা কি কি পরীক্ষা করব। আমরা প্রথমে বুকের একটা এক্সরে করতে পারি, তাহলে আমরা হৃৎপিণ্ডের স্বাভাবিক অবস্থানটা বুঝতে পারবো। রেডিও লুসেন্ট না রেডিও অপাক, অর্থাৎ যেহেতু ফ্লুইড আছে এটি কেমন হবে আমরা জানি যে সাদা হবে যেহেতু সফট টিস্যু। এরপর আসি এক্সরেতে, ইসিজিতে। ইসিজি আমরা জানি ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা তো এর মাধ্যমে হচ্ছে আমরা রোগ নির্ণয় করতে পারি। ইটিটির মাধ্যমে পারি, বিএনপির মাধ্যমে পারি, যে ব্লাড নাইট্রিওটিক পেপটাইড এটার ক্ষরণ দেখে বুঝতে পারি। হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম, একটি মেশিন ঢুকিয়ে আমরা দেখি যে কিভাবে আমরা অ্যানজিওগ্রাম হার্টে কোনো সমস্যা আছে কিনা, এবং ব্লাডের গ্লুকোজ লেভেল দেখে আমরা বুঝতে পারি। এবং লিপিড প্রোফাইল, অর্থাৎ রক্তের চর্বি, কোলেস্টেরল, যে আমাদের যেগুলো রয়েছে হাই লিপিড, এলডিএল আর হচ্ছে এইচডিএল, এগুলোর মাধ্যমে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এগুলো লো ডেন্সিটি, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। যখন হচ্ছে যে আমাদের লো ডেন্সিটিটা বেশি থাকবে তখন আমরা বুঝতে পারবো যে সমস্যা। হাই ডেন্সিটি হচ্ছে হাই ডেন্সিটি বেশি থাকাও ভালো। এখন আমরা আসি অস্থি ভঙ্গতে, অর্থাৎ এতক্ষণ আমরা গঠন করেছি, নর্মাল সবকিছু করেছি, এখন একটু অ্যাবনর্মাল, সেটা হচ্ছে অস্থির কিভাবে ভাঙতে পারে সেটি করব। তো অস্থির প্রথমে হচ্ছে অস্থি ভাঙন কয় ধরনের? অস্থি ভাঙন হচ্ছে 3 ধরনের, সাধারণ, যৌগিক এবং জটিল। সাধারণের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ অস্থিতে শুধু 2 টুকরো হয়, এছাড়া অন্য কোনো অস্থির ক্ষতি হয় না, বা আমাদের কোনো টিস্যু বা হচ্ছে কোনো লিগামেন্টের সমস্যা হয় না। এরপর আসি যৌগিক। যৌগিক অস্থি ভাঙনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1, 2, 3। টাইপ 1-এ হচ্ছে যে ক্ষতটা, সে ক্ষতর পরিমাণ হচ্ছে আমাদের টিস্যু এবং হাড়ের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি হয় না ক্ষতস্থানটা। এবং হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে ক্ষতস্থানটা 1 সেন্টিমিটারের বেশি হয়। আর টাইপ 3-তে সাথে হচ্ছে হাড় এবং আমাদের যে আশপাশের টিস্যু হাড়ের পাশে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এখন সেই সাধারণ অস্থিভঙ্গে কি কি লক্ষণ দেখা দিতে পারে? ওই জায়গাটা ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, এবং ওই জায়গাটা একটু গরম তাপ উৎপন্ন হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। এরপর আমরা আসি জটিলের ক্ষেত্রে কি হয়ে থাকে। জটিল হাড়ভঙ্গের ক্ষেত্রে হাড়ের পাশাপাশি টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি যে সন্ধি সেগুলো তো হচ্ছে ক্ষত তৈরি হতে পারে। কারণ এখানে হচ্ছে 2 ধরনের হতে পারে, বহু টুকরা এবং কয়েক টুকরা, অর্থাৎ অল্প কয়েক টুকরো হতে পারে, আবার অসংখ্য টুকরো হয়ে অনেক বড় কোনো অ্যাক্সিডেন্ট এরকম হয়ে থাকে, যেমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো গাড়ির অ্যাক্সিডেন্টে তখন হয়ে যায়, বা অনেক উঁচু স্থান থেকে পড়লে তখন হাড়টা হচ্ছে বেশ কয়েক টুকরো হয়ে যায়। সেটির ক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে ইমিডিয়েট হচ্ছে পেশেন্টকে অবশ্যই হসপিটালে নিয়ে যাব। যৌগিকের ক্ষেত্রে আমরা হসপিটালে নিয়ে যাব, এবং হচ্ছে চিকিৎসক সেটার এক্সরে দেখে ব্যবস্থা নেবেন। এখন আমরা আসি আর 2টি টার্ম, স্থানচ্যুতি এবং মচকানো। এটি প্রায়শই হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কাঁধ, নিতম্ব এবং আঙ্গুল, এগুলোর ক্ষেত্রে স্থানচ্যুতি কোনো একটু আমরা বেশ সময় হলে অনেক সময় এরকম হয়ে থাকে যে মচকে যায় এবং স্থানচ্যুতি হয়ে যায়। আর মচকানোর ক্ষেত্রে লিগামেন্টে বেশি হয়ে থাকে, সেটা ফুটবল প্লেয়ারদের বিশেষ করে হয়ে থাকে, আরও হয়ে থাকে অনেকেরই। এবার আমরা আসি যে আমরা অস্থিভঙ্গের জন্য প্রাথমিকভাবে আমরা কি চিকিৎসা দিতে পারি, সেটিকে আমরা মনে রাখছি রাইস দিয়ে, অর্থাৎ 4টি অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি। রাইসের অর্থ হচ্ছে রেস্ট, অর্থাৎ পেশেন্টকে আমরা সম্পূর্ণ বিশ্রামে দিব, ওই অংশটা নাড়ানো যাবে না। এবং হচ্ছে আইস, আমরা হচ্ছে সেখানে বরফ লাগাবো, তাহলে হচ্ছে তার ইনফ্লামেশনটা একটু কমবে। তারপর আসি আমরা কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষতস্থানটা পরিষ্কার করতে হবে, সে জায়গাটুকু পরিষ্কার করতে হবে অবশ্যই। এবং ইতে হচ্ছে এলিভেশন, অর্থাৎ আমরা সেই জায়গাটুকু হচ্ছে বেঁধে উপরে তুলে রাখবো, সেটি হচ্ছে উচ্চতায় রাখাটাই হচ্ছে এলিভেশন। এই হচ্ছে মোটামুটি আজকে চলন এবং অঙ্গচালনা অধ্যায়।